নমস্কার, বিশ্ব বাংলা সংবাদের লাইভে আমি চন্দন। এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারে যাচ্ছি, একদম কারেন্ট বিষয়, যেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে অসমে এনআরসি নাগরিকপঞ্জি, যেটি চূড়ান্ত তালিকা বলে প্রকাশিত হয়েছে, সেখানে 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাদের নথি আছে, তাদের অরিজিনাল নথি আছে। কেন্দ্রীয় সরকার এক কথা বলছেন, অসম সরকার এক কথা বলছেন। কেন্দ্রের সঙ্গে অসম সরকারের কথার কিন্তু কোনো মিল নেই। তাহলে পরিস্থিতিটা কি? যাদের নাম বাদ গেল এই নাগরিকপঞ্জি থেকে, আদৌ কি তাদের নাম পরবর্তী সময়ে উঠবে নাগরিকপঞ্জিতে, নাকি তারা আদতে দেশের মধ্যে থেকেও শরণার্থী হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে আমাদের এই সরাসরি সম্প্রচার। আপনারা বিশ্ব বাংলা সংবাদ এবং সংবাদ বিশ্ব বাংলার পর্দায় সেই সম্প্রচার দেখছেন। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা পেয়েছি গুয়াহাটি, অসম থেকে এসছেন সুধেন্দ্র মোহন তালুকদার। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আসার জন্য। উপদেষ্টা, সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের উপদেষ্টা সুধেন্দ্র মোহন তালুকদারকে পেয়েছি। আছেন অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের বিশিষ্ট নেতা মুকুল বৈরাগ্য। মুকুল বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমেই যে প্রশ্নটা আমি জানতে চাইব, অসমে 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, কেউ বলছেন অধিকাংশই মুসলিম। আপনাদের মত কি এই বিষয়ে? বিশ্ব বাংলা সংবাদ চ্যানেলের সমস্ত কর্মীবৃন্দ এবং পশ্চিমবঙ্গবাসী এবং এই চ্যানেল যারা দেখছেন, আমি সকল শুভার্থীদের আমি নমস্কার জানাচ্ছি। আসামের 1,25 লক্ষ মানুষের হয়ে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। প্রথমত যে প্রশ্নটা শুদ্ধ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আর উত্তরটা হচ্ছে যে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলছে। আমি সুধেন্দ্র মোহন তালুকদার তার বাস্তব উদাহরণ, যা বলছি শুদ্ধ, সুস্থ এবং সত্য কথা বলছি। যে 40,07,000 অ্যাপ্রক্সিমেট লোকের নাম এনআরসিতে তুলে নিল, তারা কেউ বিদেশি নয়, 1 নম্বর। 2 নম্বর কথা, ভারতীয় জনতা পার্টির মতো রাষ্ট্রীয় দল যারা ভারতবর্ষকে শাসন করছে, সেই দলের রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ, দেশের গৃহমন্ত্রী রাজনাথ সিং, ইভেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের মুখেও একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর মানুষকে দিচ্ছে যে এই 40,07,000 মানুষই নাকি মুসলমান, ঘুষপেটিয়া। আমি তীব্রভাবে নিন্দা করি তাদের বক্তব্যকে, এবং সেই অশুদ্ধ এবং অসভ্য বক্তব্যের জন্য আমি বলছি দেশবাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। কেননা এই 40,07,000 মানুষের মধ্যে যাদের নাম উঠেনি, প্রথমত তারা কেউ বিদেশি নয়। এনআরসি কিন্তু তাদেরকে বিদেশি বলেনি, তাদের নাম উঠেনি। তার জন্য দায়িত্ব সরকারের, এনআরসি কর্তৃপক্ষের। কিন্তু 40,07,000 মানুষ, তাদের কোনো দোষ নেই, তারা সম্পূর্ণ নির্দোষী। এবং এই 40,07,000 মানুষের মধ্যে অ্যাপ্রক্সিমেট 25 লাখ বাঙালি হিন্দু। তাহলে বাঙালি হিন্দু যাদের পূর্বপুরুষ বাংলাদেশ অধুনা পাকিস্তান থেকে এসেছে, তাদেরকেও আজকে মুসলমান বানিয়ে দিচ্ছে। এবং সমস্ত ভারতবর্ষের প্রত্যেক গ্রামে অঞ্চলে তারা বলছে যে তারা ঘুষপেটিয়া। আমি তীব্রভাবে নিন্দা করি এবং এই বিশ্ব সংবাদ যে চ্যানেল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে আজকে আমরা ভগবানের চেয়ে বেশি আমরা মান্যতা দেই। আমরা ভাবি যে আপনারা সেই সত্যটাকে প্রচার করুন। বাঙালিরা আজ হতাশাগ্রস্ত। আমার জন্ম আসামে হয়েছি, আমি গর্বিত যে অসমের মতো একটা পবিত্র জায়গায় আমার জন্মগ্রহণ হয়েছে। অসমের ভাষা, সংস্কৃতি এমন কিছু নেই যে আমি বলতে পারবো না যে আমি অসমের একজন খাঁটি অভিবাসী নই। সাধারণ অসমিয়া মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, অসমিয়া সমাজের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের বিরোধিতা আছে যারা আমাদেরকে ব্ল্যাকমেইলিং করে চলছে, যারা ভোট ব্যাগ হিসাবে পরিণত করেছে আমাদেরকে। আপনার কথা রেশে ধরেই বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার একই অভিযোগ করছেন যে অসম থেকে বাঙালিদের তাড়ানোর জন্য
এটা একটা পরিকল্পনা অসম সরকারের। আপনার কি মনে হয়? আমি পরিষ্কারভাবে বলছি, পশ্চিমবঙ্গ অসমের পার্শ্ববর্তী রাজ্য। আমি বাঙালি, এখানকার অধিবাসীরা বাঙালি, সেটা আলাদা বিষয়। আজকে আমি অসমের প্রতিনিধিত্ব করছি, অসমের 1,25,00,000 মানুষের হয়ে আমি কথা বলছি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইভেন আজ অবধি আমি মমতা দিদির সঙ্গে কথা বলিনি, কোনো সম্পর্ক নেই। কিন্তু উনি যে বক্তব্যটা তুলে ধরেছে, সেই বক্তব্যটা কিন্তু শুদ্ধ এবং সত্যি। আজ আমরা গর্বিত, আমরা আনন্দিত। আসামের এই যে বাঙালিরা আছে আসামে, সবাই কিন্তু যদিও মুখ ফুটে কথা বলছে না, সবারই অন্তরে কিন্তু আজ মমতা দিদির একটা জায়গা হয়ে আছে। কেননা উনি একমাত্র ব্যক্তি, উনি একমাত্র মানে রাজনৈতিক নেত্রী যে আসামের এই সত্য যে বিষয়টা সেটা তুলে ধরেছে। তার জন্য আমরা আসামের হয়ে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি সেটা তুলে ধরেছেন। আজ সমস্ত ভারতবাসী আর সত্য কি সেটা জানতে চাচ্ছেন। এক শ্রেণীর মানুষ এবং একটি সরকার বিশেষভাবে এটা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। আজ কিছুদিন আগে এখানে যে বিজেপির যে দুটি বিশাল গণসমাবেশ হয়ে গেল, সেখানেও বিভ্রান্ত করতে যাচ্ছে। আমি আরেকটি কথা পরিষ্কার বলতে চাই যে অমিত শাহ বলছে যে শরণার্থীদের জিম্বা আমরা আমাদের জাতিকে অমিত শাহকে ঠিকা দেইনি। কিন্তু কাদের শরণার্থী বলছেন? আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনার কাছে আধার কার্ড আছে, তারপরেও আপনি শরণার্থী। আমি কেন শরণার্থী হব? আমি ভারতবর্ষকে মাতৃ হিসাবে জ্ঞান করি। আমার পবিত্র ভূমি, এই ভূমিতে আমাদের পূর্বপুরুষের জন্ম হয়েছে। দেশটা আমরা ভাগ করিনি, যারা ভাগ করেছে তারা শয়তান। আমরা কেন আমাদেরকে শরণার্থী ভাববো? কখনো না। আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, আসামে যে 40,07,000 মানুষের নাম উঠেনি, কেউ বিদেশি না। তারা ডকুমেন্ট দিয়েছে, সরকার তাদের নাম তুলেনি। সেই সত্যটা একদিন না একদিন পরিষ্কার হবে। দ্বিতীয়ত, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই বিষয়টা একটা সম্পর্ক রয়েছে। আমি সেই প্রসঙ্গে আসবো। আমাদের যারা এই মুহূর্তে সরাসরি পর্দায় আছেন বা যারা আগে ছিলেন না, এখন সবেমাত্র পর্দার সামনে দেখছেন আজকের এই আলোচনা, আপনাদের জানিয়ে রাখি অসমের এনআরসি থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন মুকুল বৈরাগ্য, আছেন সুধেন্দ্র মোহন তালুকদার, শুধু আসাম থেকে এসেছেন। তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি খুঁটিনাটি। কেন্দ্রীয় সরকার, মুকুলবাবু আপনি আমায় একটু বলুন, কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারী শরণার্থী বলছে যাদের নাম ওঠেনি, সে বিষয়ে আপনাদের ভাবনা কি? নমশূদ্র বিকাশ পরিষদের আপনারা আন্দোলন করছেন এই বিষয়টি নিয়ে, এবং এই আন্দোলনটা আজকের না, দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন যে নতুন না, যে এনআরসিতে নাম বাদ গিয়েছে বলে আন্দোলন করছেন। আপনার চিন্তা ভাবনা? আমি আজকে বিশ্ব বাংলা সংবাদের সমস্ত দর্শক এবং এই সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বলছি, কেন্দ্রীয় সরকার যে অনুপ্রবেশকারী এবং শরণার্থী কথাটা আবিষ্কার করেছেন, এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমাদের তীব্র আপত্তি রয়েছে। যতটুকু আমরা জানি বা যতটুকু শুনেছি, অনুপ্রবেশকারী বলতে কেন্দ্রীয় সরকারের যারা সরকারি দল, ওনারা অনুপ্রবেশকারী বলতে বলা হচ্ছে যে সাধারণত বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে তারাই হচ্ছে অনুপ্রবেশকারী, আর যারা বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা এসেছে এরা হচ্ছে শরণার্থী। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা পূর্বপুরুষ 1947 সালে দেশভাগ হওয়ার পরে ওই দেশের থেকে যারা এই দেশে এসেছে, আসার পরে তারা কিন্তু অলরেডি সবাই ভোটার এবং সবাই ভারতের নাগরিক। আপনারা জানেন যে লিয়াকত এবং নেহেরু এই দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যখন দেশভাগ হয়েছিল। দেশভাগ হওয়ার পরে পূর্ববঙ্গে বিরাট রায়েট হয়, সেই রায়েটে অসংখ্য হিন্দু সমাজের মানুষ তারা মারা যায়। মারা যাওয়ার পরে এই দুই সরকারের মধ্যে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল পূর্ববঙ্গের যে সমস্ত সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা, তারা যদি এই দেশে আসতে চায়, এই দেশে আসার জন্য তাদের সমস্ত ব্যবস্থা সরকার করবে এবং এই দেশে এসে তারা যদি সরকারের কাছে আবেদন করে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা পরিষ্কার ওই চুক্তিপত্রে লেখা রয়েছে। সেই চুক্তির উপরে ভর করে পূর্ববঙ্গের যারা আমাদের পূর্বপুরুষ, ওনারা পূর্ববঙ্গ থেকে এই দেশে চলে আসেন। এই দেশে এসে সবাই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন
এবং আমার যতটুকু মনে হয় যে ওনারা শরণার্থী বলছেন বা অনুপ্রবেশকারী বলছেন, আমার যতটুকু মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ছাড়া বা ভারতীয় নাগরিকত্ব ছাড়া মানুষের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। আমার যতটুকু মনে হয় যারা রয়েছে প্রত্যেকেরই ভোটার কার্ড রয়েছে এবং প্রত্যেকেই ভারতীয় নাগরিক। অনেকে বড় বড় সরকারি পদে রয়েছেন, চাকরি করছেন, পড়াশোনা করছেন, সেনাবাহিনীতে চাকরি করছেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদেরকে যদি এখন শরণার্থী হিসেবে গণ্য করা হয়, তাহলে আমাদের ভোটার কার্ডটার কি হবে? আমাদের যে নাগরিকত্ব রয়েছে সে নাগরিকত্বটার কি হবে? আমরা তো অলরেডি ভারতীয় নাগরিক। আমরা সরকারের কাছে এবং ওই সরকারি দলের কাছে এই বিভ্রান্ত দূর করার জন্য আমরা অবিলম্বে আবেদন জানাই যে আপনারা এই বিভ্রান্তটা দূর করুন। আপনারা যদি সংসদে আইন পাশ করতে চান, যদি বিল পেশ করতে চান, তাহলে এমন বিল পেশ করুন যদি সংখ্যালঘুদের, পূর্ববঙ্গের সংখ্যালঘুদের উপরে আপনাদের এতটাই লক্ষ্য রাখার মতো মানসিকতা থাকে, বা পূর্ববঙ্গের হিন্দুদের উপরে যদি আপনাদের এতটাই দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধ থেকে আপনারা পরিষ্কার একটা বিল আনুন। সেই বিলের মধ্যে আপনারা উল্লেখ করুন যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা এই দেশে এসেছে তারা অলরেডি ভারতীয় নাগরিক এবং যাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট রয়েছে তারা সবাই ভারতীয় নাগরিক। তাদেরকে কোনো রকম শরণার্থী হিসেবে গণ্য করা হবে না। আপনারা এই ধরনের বিল আনুন। পাশাপাশি 2016 যে নাগরিকত্ব বিল, সেই বিলের মধ্যে যে কথাগুলো লেখা রয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পূর্ববঙ্গ থেকে এসেছে তারা ভারতের নাগরিক হতে পারবে, 12 বছর পরে আবেদন করতে পারবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, সেটাকে 6 বছর না 7 বছর করেছে এই বিলে। আমাদের প্রশ্ন হচ্ছে যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত মানুষগুলো এই দেশে আসবে, বিশেষ করে সংখ্যালঘু, তাদেরকে কেন 2014 সাল পর্যন্ত তাদেরকে কেন বেঁধে দেওয়া হবে, সময়সীমা বেঁধে দেওয়া হবে? আমাদের দাবি পরিষ্কার যে যেহেতু পূর্ববঙ্গে সংখ্যালঘু সমাজ তারা বারবার নির্যাতিত হচ্ছে, তাদের প্রতি বারবার ধর্মীয় অত্যাচার নেমে আসছে, সুতরাং যতদিন পর্যন্ত পূর্ববঙ্গের মানুষ এই দেশে আসবে কোনো সালের সীমারেখা রাখা যাবে না। যখনই ওই বঙ্গের মানুষ এই দেশে এসে নাগরিকত্ব চাবে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। কারণ লিয়াকত এবং জিন্নার যে জওহরলাল নেহরুর যে চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী পূর্ববঙ্গের মানুষ যতদিন এই দেশে আসবে সংখ্যালঘুরা তারা এই দেশে এসে নাগরিকত্ব পেতে পারেন। সুতরাং এই অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো শব্দ আমরা মনে করি এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং আমাদের সাধারণ যে মানুষ, এই সাধারণ মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করা হচ্ছে। আমি সুধীন্দ্র মোহন বাবুর কাছে আসবো। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, এতে কি আপনাদের নাগরিকত্বটা সুনিশ্চিত হবে? আমি এই ক্ষেত্রে একটি পরিষ্কার কথা বলতে চাই যে 2016 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আনবে, এটা তো জিরো স্টেজে, এখনো শূন্য স্টেজে। যাই হোক, যে স্টেজেই থাকুক, যেটা আনবে, আমরা মানবীয়তার খাতিরে আদর্শের উপর ভিত্তি করে আমরা সেটাকে সমর্থন করে আসছি। কিন্তু একটি কথা পরিষ্কার যে আসামে যে বাঙালি হিন্দু 70 লক্ষ রয়েছে, তাদের মধ্যে কারো কিন্তু এই বিলের দরকার নেই। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে 1971 সালের পর আসামে কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে আসেনি। 1 নম্বর কথা, যদি কিছু মানুষের ডকুমেন্ট নেই তার অর্থ তা নয় যে তারা 1971 সালের পরে এসেছে। তাদের ডকুমেন্ট নেই তার অর্থ হচ্ছে যে আমাদের উপর অনেক টর্চারিং হয়েছে। আমি বলছি, আমার বয়স যখন 7 বছর 8 বছর বয়স 1985 সালে, তখন আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে আমাদের ডকুমেন্টস থাকবে কোথায়? আমরা তো পিছন দিকে পালিয়ে আমরা প্রাণ নিয়ে আমরা চলে এসেছি। এরকম অত্যাচার অনেকবার হয়েছে, 62-তে হয়েছে, 71-এ হয়েছে এবং 83-তে হয়েছে, ইভেন 90-তে হয়েছে কিছু কিছু জায়গায়। তো এতবার একটা জাতির উপর এভাবে মানসিক শারীরিক অত্যাচার হওয়ার পর কি করে আমার 3 জেনারেশনের আগে আমি ডকুমেন্ট দিতে পারি? তথাপি আমাদের মানুষ দিচ্ছে। এবার একটা কথা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে ভারত সরকার সুপ্রিম কোর্ট এনআরসির যে গাইডলাইন দিয়েছিল, 14টা ডকুমেন্ট গাইডলাইন সেইখানে সিটিজেনশিপ যেটা কার্ড ভারত সরকার, অসম সরকার যাদেরকে 64-69 সিটিজেনশিপ কার্ড দিয়েছিল সেটাও মান্যতা ছিল।
কিন্তু আমাদের হাতে, আমাদের যা নলেজ, আমরা যা অবজারভেশন করে পেয়েছি, যে যারা সিটিজেনশিপ কার্ড যারা সাবমিট করেছিল তাদের নাম আসেনি। অর্থাৎ এখানে যে একটা চক্রান্ত চলছে বাঙালিদের বিরুদ্ধে, সেটা পরিষ্কার, সেটা সত্য। আর সেটা আমরা আন্দোলনের মাধ্যমে হলেও আমরা সেটা সমস্ত ভারতবাসীর সমর্থন নিয়ে আমরা প্রতিহত করব। এনআরসি হোক, এনআরসির আমরা সমর্থন করি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেটা সুন্দর ব্যবস্থা। কিন্তু যারা করছে, অর্থাৎ গ্রাস রুটে একদম নিম্ন শ্রেণীতে যারা কাজ করছে, যারা ক্লারিক্যাল জবের মতো কাজ করছে, তারা কিন্তু সেখানে পক্ষপাতমূলক ব্যবস্থা করছে, যার জন্য এরকম উল্টা সিধা অনেক কিছু এনআরসিতে হয়েছে। আমি মুকুল বাবুর কাছে আসবো। এনআরসির মাধ্যমে বাংলাদেশের মুসলিমদের কি সম্ভব শনাক্ত করা? আপনার দেখুন, এটা মানে এই এনআরসি যে বিষয়টা, এই এনআরসিটা সাধারণত আসামে চালু হয়েছে, এখন বাংলাতেও চালু করার জন্য বা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা বারবার ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করে অনুপ্রবেশকারীদের শনাক্ত করবে। এখন আমাদের প্রশ্ন তো একদম পরিষ্কার যে অনুপ্রবেশকারী হিসেবে আপনারা যাদেরকে শনাক্ত করতে চেয়েছেন, আসামে কিন্তু আপনারা সেটা পারেননি। আজ পর্যন্ত আসামে আপনারা বলতে পারবেন যে এনআরসি যে হলো, এই এনআরসির পরে যতগুলো আন্দোলন হয়েছে, যে আমাদের নাগরিকত্ব, আমাদের নাম ওঠেনি, নাগরিক পঞ্জিতে আমাদের নাম ওঠেনি, যত জায়গায় মিছিল হয়েছে, যত জায়গায় আন্দোলন হচ্ছে, সব কিন্তু সব করেছে হিন্দুরা। একদম পরিষ্কার, আপনি দেখাতে পারবেন না এখন পর্যন্ত, কোনো টিভি চ্যানেল দেখাতে পারবে না যে আসামের কোনো মুসলিম কমিউনিটির কোনো একটা মানুষ এই এনআরসির প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে ওই আসামে এনআরসিতে মুসলিমদের যে ওনারা শনাক্ত করার কথা বলা হয়েছে, আদৌ সেখানে মুসলিমদের শনাক্ত করতে ওনারা পারেননি, বা মুসলিমদের সেখানে কাগজপত্র হয়তো বা আছে, আমরা জানি না। এই বঙ্গ থেকে আমরা কি করে বলবো? আমাদের এই বঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয়, এই এনআরসি করার ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু মনে হয় যে এনআরসির মাধ্যমে যে কাগজপত্রগুলো চাওয়া হচ্ছে, যে আপনার কাছে 1971 শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে 1971 হবে না, পশ্চিমবঙ্গে হবে হচ্ছে 1951 সালে যে নাগরিক পঞ্জি আছে, সেই নাগরিক পঞ্জিতে যদি আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার দাদুর নাম যদি থাকে, তবে আপনি চেন ওয়াইজ আপনি এদেশের এনআরসির মধ্যে নথিভুক্ত হতে পারবেন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সকল মুসলিমরা আছে, যাদেরকে ওনারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন, তাদের কাছে 1951 কেন, 1914 সালের জমির রেকর্ড পর্যন্ত তাদের কাছে পাওয়া যাবে, এটা আমার ধারণা। আমি যেটা শুনেছি বিভিন্ন জায়গাতে পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, যে ওই বঙ্গ থেকে যারা এই বঙ্গে এসেছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু বাবার নাম চেঞ্জ করে, যাদের 1914 সালের জমির দলিল রয়েছে, তাদেরকে বাবা হিসেবে কিন্তু ওনারা ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন কিছুতে নাম তুলে দিয়েছে। এবারে ওনাকে যদি বলা হয় যে আপনার বাবার নামের 1951 সালের নাগরিক পঞ্জি নিয়ে আসুন, উনি কিন্তু ওনার বাবার নামের নাগরিক পঞ্জি সাবমিট করে দেবেন। কিন্তু আমাদের যারা পূর্ববঙ্গ থেকে যে সমস্ত হিন্দুরা এসেছে, তারা এই কাজটি করতে পারে না, কারণ তারা করেনি কখনো, বাবার নাম পরিবর্তন সহজে কেউ করেনি, এবং তারা এই দেশে মনে করেছে এটা তো আমাদেরই দেশ, আমাদের তো চুক্তি রয়েছে, যে কোনো সময় আমরা আসবো। আমরা কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বা পূর্ববঙ্গের হিন্দুরা কিন্তু এই দেশে এসে ওনারা নিজের নামে যেমন ভাবে ভোটার কার্ড হয় তেমন ভাবেই ভোটার কার্ড তুলেছে। এবারে 1951 সাল যদি ধরা হয়, 1951 সালের পরে যদি নাগরিক পঞ্জি তৈরি করা হয়, তাহলে আমার যতটুকু ধারণা যে যাদেরকে ওনারা শরণার্থী বলছেন পূর্ববঙ্গের মানুষ, সেই শরণার্থী কমের পক্ষে 3 থেকে 4 কোটি মানুষ এই পশ্চিমবঙ্গে এনআরসি তালিকা থেকে বঞ্চিত হবেন, এবং এনআরসি তালিকায় এদের নাম উঠবে না, এবং তারা বেশিরভাগ 90% উপরে হবে হিন্দু, এটা আমার ধারণা। সেই কারণে ওই এনআরসির মাধ্যমে যে বলা হচ্ছে যে বাংলাদেশি মুসলিমদের শনাক্তকরণ করা হবে, এইটা কখনোই সম্ভব হবে বলে আমরা মনে করি না। আমরা 2003 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রশ্ন সুধেন্দু বাবুকে করা হয়েছিল, উনি জবাব দিয়েছেন। এর সাথে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে 2016 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা পেশ করা হয়েছে। এটাকে আমরা সবাই কিন্তু ভেবেছিলাম যে এই আইনটা বলে হয়তোবা আমরা পূর্ববঙ্গ থেকে যারা এসেছি, আমাদের দীর্ঘদিনের যে বিতর্ক নাগরিকত্ব, সেই নাগরিকত্বের একটা সমাধান হবে।
কিন্তু ওই আইনের মধ্যে কয়েকটা শব্দ আছে এবং কয়েকটা ধারা আছে, যে ধারাগুলো আমাদের নাগরিকত্বের সমাধান হওয়া তো দূরের কথা, যারা আমরা অলরেডি ভারতের নাগরিক, আমার বাবা ভারতের নাগরিক, আমি ভারতের নাগরিক, আমাদেরকেও কিন্তু শরণার্থী হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা সেখানে চলছে। এই 2016 যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মধ্যে বলা হয়েছে ওপার বাংলা থেকে যারা এসেছে তাদেরকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হবে। এবারে বলুন, আমরা যারা এদেশে সেই 1954 সালে আমার বাবা এদেশে এসেছেন, 1954 সাল থেকে আমরা ভারতের নাগরিক, আমরা কেন ভিসা আনতে যাব? আমরা এই দেশে বসবাসের জন্য লং টার্ম ভিসা কেন আমরা চাইতে যাব সরকারের কাছে? তাহলে আমরা এই আমাদেরকে বেনাগরিক করার একটা পরিকল্পনা চলছে। এই 2016 যে বিল, আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে এই বিলকে অবশ্যই আমরা সমর্থন করি এবং করব। আপনারা শুধুমাত্র ওই যে ধারাগুলো রয়েছে ওই ধারাগুলো পরিবর্তন করে আপনারা সরাসরি বিল আনুন, যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত হিন্দুরা বা যে সমস্ত সংখ্যালঘুরা এই দেশে এসেছে তারা অলরেডি ভারতের নাগরিক, যাদের ভোটার কার্ড আছে তার সেটা কেড়ে নেওয়া হবে না, এবং ভোটার কার্ড থাকলেই তারা এদেশের এনআরসির তালিকাভুক্ত হবে। আপনারা এই ধরনের বিল আনুন, আপনাকে আমরা সাধুবাদ জানাবো, আপনাদেরকে দুহাত তুলে আপনাদেরকে আমরা আশীর্বাদ করব এবং আপনাদেরকে মাথায় তুলে নাচবো। কিন্তু আপনারা যে বিলটা এনেছেন 2016, সেই বিলে আমার যতটুকু ধারণা, এই বিলে আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। শেষ পর্যায়ে চলে এসেছি। এনআরসির একটি এক্সাম্পল দিচ্ছি। আমার পাশের বাড়ির আমার বন্ধুর ছেলে রোহিত বসু, বয়স 13 বছর হবে, মানে 24/8/2004 সালে জন্ম। উনার কি বলে বাংলায় বড়বাপ বলে, মানে উনার দাদুর বাবা জগবন্ধু বসু 1935 সনের ফ্রিডম ফাইটার, আসামের। মানে 1935 তখন স্বাধীনতা আন্দোলনে উনি ইনভলভমেন্ট ছিল। উনার পরিণতি মানে রোহিত বসু, ওই ছেলেটির নাম উঠেনি। এবার এই ছেলের মতো অনেক হাজার হাজার আছে, এই যে 40,07,000, তার মধ্যে এই ছেলেটিও তো আছে। উনারা কি করে বললো ওরা ঘুষপেটিয়া? তাই জন্য একটি প্রমাণ, এটা একটা এক্সাম্পল আমি তুলে ধরেছি। আমার এক দাদা হয় বিমল চন্দ্র দেবনাথ, ওনাদের সিটিজেনশিপ কার্ড বা কি আছে না আছে জানি না, উনি আমাকে ডকুমেন্ট দেখালেন যে 1956 এর আগের ডকুমেন্ট, ডিসি অফিস থেকে ওনাদেরকে রিফিউজি হিসেবে, মানে যারা আসছে অনেক লেটার থাকে না, গভর্নমেন্ট অনেক কিছু দেয়, লেটার দিয়েছে, ওই সব ডকুমেন্ট উনি সাবমিট করেছিলেন, হবে না। তার মানেটা কি? ইন্টেনশনটা অন্যরকম। আমরা ওই জায়গাটায় প্রতিবাদ করছি। আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে এই 2016 যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আরেকটা বিষয় আছে। সে বিষয়টা হচ্ছে পূর্ববঙ্গ থেকে যারা যে সমস্ত সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসেছে তারা নাগরিকত্ব পাবে। এবারে ওই ধর্মীয় অত্যাচারের কারণে তিনি এসেছেন তার প্রমাণ দাখিল করতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, ওই দেশের থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে ফিরে এই দেশে এসেছে, সেই প্রমাণ বা সেই স্বীকারোক্তি কি কোনো সরকার, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, কোন সরকার কি স্বীকার করবে? করবে না। কোন প্রমাণ কি দেবে যে আমরা এই লোকটাকে ধর্মীয় অত্যাচার করেছি, সেই কারণে আমার দেশে ধর্মীয় অত্যাচারের কারণে এই লোকটা দেশ ত্যাগ করেছে? এই প্রমাণ কি আদৌ দেওয়া সম্ভব? আদৌ দেওয়া সম্ভব না। তাহলে এই যে ধারাটা রয়েছে, আমরা এই ধারাটাকেও বলছি যে এই ধারাটাকে আপনারা বাতিল করুন। এই ধারা বাতিল না হলে এই আইনে আমাদের নাগরিকত্বের কোনো সমাধান কিন্তু আসবে না। এইটা 2016 যে আইন যেটা বলা হচ্ছে, সেদিন অমিত শাহ বলে গেলেন যে আমরা বিল আনছি, সেই বিল আপনারা সমর্থন করুন। আমরা অবশ্যই বলছি যে এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের মধ্যে যদি আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান নাই হয়, তাহলে এই ধরনের বিল এনে ওখানে কি লাভ? এটি হচ্ছে আমাদের কথা। যে সমস্ত মানুষকে এনআরসির বিষয়ে, আসামের এনআরসির বিষয়ে বলছি, যাদেরকে সরকার যুদ্ধের পরে, যুদ্ধের আগে ওই দেশের থেকে এসেছে, আসার পরে তাদেরকে সরকার পুনর্বাসন দিয়েছে। সরকার কিন্তু তাদের পুনর্বাসন দিয়েছে, কলোনি বানিয়ে দিয়েছে, জমির পাট্টা দিয়েছে। সেই সমস্ত লোকদের যদি এখন বলা হয় যে আপনারা এদেশের নাগরিক না, সিটিজেনশিপ কার্ড দিয়েছে, সিটিজেনশিপ কার্ড, মাইগ্রেশন কার্ড দিয়েছে, এখন যদি বলা হয় আপনারা এদেশের নাগরিক না, আপনারা শরণার্থী,
এই ধরনের লোকদের নামও কিন্তু এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছে, যাদেরকে সরকার ওখানে রিফিউজি হিসেবে, যাদেরকে কলোনি দিয়েছে, পুনর্বাসন দিয়েছে, সেই পুনর্বাসন উদ্বাস্তু হিসেবে পুনর্বাসন দিয়েছে, তাদের নামও কিন্তু তালিকায় ওঠেনি। অর্থাৎ আসামে যে কথাটা বলা হচ্ছে 1971 সাল, সুধীন্দ্র বাবু আপনি ভালো বলতে পারবেন, যে আসামে যে কথাটা বলা হয়েছে যে 1971 সালের আগে যারা এই দেশে এসেছে তারা আসামে থাকতে পারবে, আদৌ কিন্তু তা নয়, তা হয়নি কখনো। সেখানে 1971 সালের প্রচুর ডকুমেন্ট মানুষ সাবমিট করেছে, যেমন স্কুলের সার্টিফিকেট সাবমিট করেছে, গ্রহণ করেনি তারা, যেটা ইনকোয়ারি করে পাওয়া গেছে হ্যাঁ তারা স্কুলে পড়তো, তারা সেটা গ্রহণ করেনি। 51 সালের অনেক কাগজ সাবমিট করেছে, চাকরি সাবমিট করেছে, সেগুলো কিন্তু তারা গ্রহণ করেনি। তারা বলছে এটা মানে এনআরসিতে তালিকাভুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। এবারে 71 সালের আগের কথাটা তো বাদই দিলাম। আমরা যে বিষয়টা বলছি সরকারকে, সেটা হচ্ছে যে আপনারা বারবার বলছেন যে ওপার বাংলার সংখ্যালঘুরা যদি এদেশে আসে তারা ভারতে থাকার সুযোগটা পাবে। আপনারা সরাসরি বলুন না কেন, ওপার বাংলা থেকে যে সমস্ত সংখ্যালঘুরা এই দেশে এসেছে তারা যেভাবেই হোক না কেন তারা ভোটার তালিকাভুক্ত হয়েছে এবং তার সংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। সেই সমস্ত মানুষগুলো অলরেডি তারা ভারতের নাগরিক, তাদেরকে ওই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। এইটা ঘোষণা যদি আপনারা না করেন, তাহলে যে উদ্দেশ্যে আপনারা এনআরসি করতে যাচ্ছেন এবং যে উদ্দেশ্যে বিল আপনারা আনতে যাচ্ছেন, সেটা আপনাদের কাছে বুমেরাং হয়ে ফিরে যাবে। কারণ এই বিলটা যদি আমরা মানুষের মাঝে জনতার দরবারে ওইভাবে প্রচার করি যে ধর্মীয় অত্যাচার কে প্রমাণ করবে, এবং আপনি যে ওই দেশের থেকে এসেছেন, ধর্মীয় অত্যাচার ওই দেশের সরকার আপনাকে লিখিত দেবে কিনা, দ্বিতীয় কথা আপনি লং টার্ম ভিসা পাবেন এবং আপনাকে লং টার্ম ভিসা দেওয়া হবে, তারপরে আপনাকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে, এই কথা যদি আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রচার করি, তাহলে আপনার পরিস্থিতি কি হবে বা এই বিলে আপনাদের কোনো লাভ হবে কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। এইটাই আমরা বিশ্ব বাংলা সংবাদের মাধ্যমে আজকে বলতে চাই। এই জায়গাটায় আরেকটি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি যে এনআরসির প্রক্রিয়া আসামে চলাকালীন এখন প্রচুর বাঙালি হিন্দু মানে গ্রামগুলোতে মানে সন্দেহজনক নাগরিক মানে ডি ভোটার বানাচ্ছে। আমি প্রত্যক্ষ করে আসছি, 3 দিন আগে আমি প্রত্যক্ষ করে আসছি। আমাদের দর্শকরা যারা ডি ভোটার মানে হচ্ছে যে গ্রামের সরকারি, আমাদের এখানে গ্রাম প্রধান বলে বা আসামে এখানে গাঁওবুড়া বলে অসমীয়া ভাষায়। তো গাঁওবুড়া প্রতি মাসে 10 জন বাঙালি চিহ্নিত করে ইলেকশন অফিসে একটা ইন্টারনাল তারা মানে সার্ভে করে পাচ্ছে। আর ইলেকশন অফিস থেকে প্রত্যেক থানায় বর্ডার পুলিশ থাকে, 2 জন বর্ডার পুলিশ থাকে, তাদের কারসাজিতে ওই 10 জন ব্যক্তির নামে নোটিশ যায়। আর এই নোটিশ এর জন্য যায়, এভাবে যায় যে তোমাকে বাংলাদেশী হিসাবে সন্দেহ করা হয়েছে, এবার তোমার যা ডকুমেন্টস আছে তুমি ফরেনার ট্রাইব্যুনালে যাও, নিজেকে ভারতীয় প্রমাণ করো। এবার সেই ব্যক্তি তার টাইম দেয় 15 দিন, 20 দিন, 20 দিন, খুব সীমিত সময় থাকে। তো সেই ব্যক্তি উকিল ধরতে হয়, ট্রাইব্যুনালে যেতে হয়, সব অরিজিনাল ডকুমেন্ট। এই একটা ডিপার্টমেন্ট দেখেছি যে কোনো জেরক্স কপি, এফিডেভিট বা অ্যাটাচমেন্ট কপি নেয় না, অরিজিনাল ডকুমেন্ট নেয়। এবার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে একদিকে ফেলে রাখে ট্রাইব্যুনাল, এখানেও ম্যাজিস্ট্রেট থাকে। এই সাধারণ ব্যক্তিরা কিছু করতে পারে না, উকিল মারফত কথা বলতে হয়, অজস্র মানে কষ্ট, 1 বছর 2 বছর এভাবে যাবে। আর যতদিন অবধি তার রেজাল্ট না বেরোয় ততদিন তাকে ভোট দিতে দেবে না। অত্যন্ত সভ্য সমাজে একটি অসভ্য ব্যবস্থা বলে আমরা মানে ধিক্কার জানাচ্ছি এই ব্যবস্থাটাকে। আজ সেই এনআরসিতে নাম এসে গেছে, তার এগেইনস্টেও ফরেনার অফিস থেকে নোটিশ এসেছে যে তুমি ডাউটফুল সিটিজেন। তাহলে এবার চিন্তা করে দেখুন ওখানকার সাধারণ বাঙালিদের উপরে কত রকম ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ওই আমাদের সম্মানীয় মুকুলদা বলছেন যে ওই 71-51 এর ব্যাপারটা, সেইখানে এখন সরকার আবার তলে তলে আরেকটি আলোচনা চলছে, এটা একটা গ্রুপিং হচ্ছে যে 71 করেও বাঙালিদেরকে করা গেল না, 40 লক্ষ বেরিয়েছে, এরা কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, তো 51 করা যায় কিনা। তাই দেখুন এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি আমাদের প্রতিবাদ করতে না জানি, ভাষা যদি আমরা ভুলে যাই, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু এই দল, এই সরকার যারা এটাকে সমর্থন করে যাচ্ছে, তারা কিন্তু আমাদের অনেক ক্ষতি করবে। আর বিশ্ব বাংলা সংবাদ আপনাদের মাধ্যমে এই ভারতবাসীকে আমাদের বক্তব্য, আমাদের দুঃখের কথা তুলে ধরার জন্য যে সুযোগ দিলেন, আমরা অত্যন্ত খুশি।
আমরা আনন্দিত। আমরা আমার আরেকটা শেষ প্রশ্ন, যে এই এনআরসির ডামাডোলি অসমের রাজনীতিটা কোন দিকে মোড় নিচ্ছে? অসমের রাজনীতি তো একটু ভেঙে গেছে। প্রধানত অসমে বর্ণ হিন্দু, অসমিয়া, বাঙালি হিন্দু, কিছু আদিবাসী হিন্দু, একটা পার্সেন্টেজ সব মিলে 65-70% কাছাকাছি প্রায় হয়, সেটা হিন্দুত্ববাদী সেন্টিমেন্টে চলে গেছিল। এটা পোলারাইজেশনটা এমন হয়েছিল অ্যাসেম্বলি ইলেকশনের আগে, পার্লামেন্টের আগে। তো আজকের দিনে সেটা ভাগ ভাগ হয়ে গেছে। বর্ণ হিন্দু অসমিয়ারা এক জায়গায় দাঁড়িয়েছে, তারা আঞ্চলিক রাজনীতিতে যাবে না বিজেপির যেটা ছদ্মবেশী রাজনীতি সেখানে যাবে, তারা দ্বিধাগ্রস্ত হয়েছে। সামাজিকভাবে কিন্তু বাঙালি হিন্দু অসমিয়াদের কোনো ভেদাভেদ নেই। দ্বিতীয়ত বাঙালি হিন্দুরা কিন্তু কুণ্ঠিত, বিজেপির প্রতি যে স্বপ্নভঙ্গ, মোহভঙ্গ হয়েছে। বিজেপির প্রতি এমন মোহভঙ্গ হয়েছে যে কমিউনিস্ট কংগ্রেসরা যা ক্ষতি করেছে বিজেপি তার 14 গুণ করেছে, মানে বিশ্বাসঘাতকতা করেছে, এই মানে পিছন থেকে ছুরি মেরেছে। এইটা বাঙালিরা কখনো এত সহজে মেনে নেবে না। 3 নম্বর কথা, যে ওখানে যারা মুসলমান আছে তারা ওখানে বদরুদ্দিন আজমল, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট যেটা মানে সংগঠনে ইনভলভমেন্ট ছিল, কংগ্রেসিয়াল ছিল, তারাও কিন্তু মোহভঙ্গ। তারা নতুন কিছুর সন্ধানে আছে আসামের মানুষ, সর্বসাধারণ মানুষ। যদি ওরকম কিছু মানে বাস্তবিক ভাবে, মানে বাস্তবিক অর্থে যদি কিছু শুদ্ধ পথ পায়, নিশ্চয়ই আসামের মানুষ নতুন করে ভাববে। এটা আমাদের ধারণা। আমার যেটা ধারণা, কারণ আমি তো এই এনআরসি নিয়ে এবং আসামের বিষয় নিয়ে অনেকটা কাজ করছি, আমার যেটা ধারণা, আসামের বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যোগাযোগ করে যেটা পেয়েছি, যে আসামে একটা বাঙালি সেন্টিমেন্ট ব্যাপকভাবে কিন্তু এই মুহূর্তে গ্রো করেছে। এর আরেকটা কারণ রয়েছে। আরেকটা কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বাঙালিদের একটা সমাবেশ হয় ওখানে, এই নাগরিকত্বের বিষয়ে যে আমাদেরকে যে ডিভোটার করা হচ্ছে এর প্রতিবাদে ওখানে একটা সমাবেশ হয়, ধেমাজিতে একটা সমাবেশ হয়। সেই ধেমাজিতে যে সমাবেশটা হয়েছিল, সেই সমাবেশের মধ্যে একদল লোক ঢুকে ওরা একটা মিছিল বের করেছিল, র্যালির মধ্যে একদল লোক ঢুকে সেখানে গন্ডগোল পাকিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে আসামের মধ্যে একটা বাঙালি বিদ্বেষী মনোভাব চরম আকার ধারণ করেছিল। যে সংগঠনটা ওই সমাবেশটা করেছিল, ওই সংগঠনের যিনি প্রধান উদ্বাস্ত নেতা, ওনার নাম হচ্ছে সুবোধ বিশ্বাস, উনি নাগপুরে থাকেন, আমাদের এই বাঙালি সন্তান। তো এই সুবোধ বিশ্বাসকে আসাম সরকার কতগুলো মিথ্যে ধারা বসিয়ে এই সুবোধ বিশ্বাসকে কিন্তু ওখানে জেলের মধ্যে আটকে রাখে। আজ প্রায় 1 বছর 9 মাসের উপরে হতে চলল, কোনো কারণ ছাড়া, বিনা কারণে আসাম সরকার একটা সিট গঠন করেছিল, সেখানে সিআইডি কে দিয়ে একটা সিট গঠন করেছিল। সেই সিআইডির যে সিট, তারা রিপোর্ট দিয়েছে যে এই ঘটনার সঙ্গে এই সংগঠন এবং এই সুবোধ বিশ্বাসের কোনো যোগাযোগই নাই। সেই রিপোর্টটাকে তারা গ্রহণ করেনি। সেই রিপোর্টটাকে গ্রহণ না করে তারা আবার নিজেদের মতো কোনো কিছু করে ওই যে আমাদের যে উদ্বাস্ত নেতা, ওনাকে আজ 1 বছর 9 মাস যাবৎ বন্দি করে রেখে দিয়েছে ওই আসামের জেলে, ধেমাজি জেলে বর্তমানে উনি আটকা আছে। ওই ঘটনায় কিন্তু ওই আসামে বাঙালিদের মধ্যে এমন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে এই মুহূর্তে আসামে যদি কোনো বাঙালিরা এমন একটা জায়গা পায়, যে জায়গা থেকে বাঙালি সেন্টিমেন্টকে পুঁজি করে একটা রাজনৈতিক গেইন করা এই মুহূর্তে আসামে সম্ভব বলে আমি মনে করি। যদি এই ধরনের কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি যদি ওই ধরনের একটা ভূমিকা নেয় যে আসামে বাঙালিদের নিয়ে আমরা বাঙালি সেন্টিমেন্ট গ্রো করব, তাহলে কিন্তু আসামের রাজনীতি অনেক উলট পালট হলেও হতে পারে, এটা আমার ধারণা। আপনারা এতক্ষণ শুনলেন যে অসমের এনআরসি থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্যের সঙ্গে অসম সরকারের বক্তব্যের মিল নেই। নমশূদ্র বিকাশ পরিষদ, ওনারা লড়াই করছেন এর বিরুদ্ধে, লড়াই করছেন সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন। 2 প্রতিনিধিকে আমরা পেয়েছিলাম, তারা প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরলেন। যারা আজকের এই সরাসরি অনুষ্ঠান দেখছেন, আমাদের এখানে আসার জন্য, প্রকৃত সত্যিটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো একবার বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে। এখন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ এবং সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন
সংবাদ বিশ্ব বাংলায়। এরই পাশাপাশি নজর রাখুন আমাদের হিন্দি নিউজ পোর্টাল পরিবার সমাচারে। নমস্কার। ভাই